পড়াশোনার চর্চা করছি। আমরা ধারাবাহিকভাবে ক্লাস 9 এ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা সেমিস্টার অনুযায়ী শেষ করার চেষ্টা করছি, যাতে স্বাভাবিক সময়ে যেভাবে শেষ করা হয় পয়েন্ট ধরে ধরে, টপিকস ধরে ধরে, সাবজেক্টের গুরুত্ব বুঝে সেভাবে শেষ করার চেষ্টা করছি। তো এই ধারাবাহিকতায় আমরা আজকে দ্বাদশ অধ্যায়ে যে বিভিন্ন দেশের বৈশিষ্ট্য, অর্থনৈতিক মাপকাঠিতে বিভিন্ন দেশের বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোর ধারাবাহিকভাবে আলোচনা করার প্রেক্ষিতে আজকে উন্নয়নশীল দেশ সম্পর্কে জানব। এর আগে আমরা দুটো দেশ সম্পর্কে কিন্তু জেনেছি, একটা হচ্ছে উন্নত দেশ আর একটা হচ্ছে অনুন্নত দেশ, একেবারে বিপরীতমুখী। যে বলতো উন্নত দেশের কিছু বৈশিষ্ট্য, উন্নত দেশের কিছু বৈশিষ্ট্য বলো। ইয়েস, উন্নত দেশ মানেই উন্নত দেশ। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তাদের জীবনযাত্রার মানটা অনেক বেশি, তাদের জীবনযাত্রার মানটা অনেক বেশি। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি হওয়ার জন্য যে অর্থ প্রয়োজন, অর্থাৎ পিসিআই, পার ক্যাপিটাল ইনকামটা তাদের অনেক বেশি, পার ক্যাপিটাল ইনকামটা তাদের অনেক বেশি। পিসিআই, জীবনযাত্রার মান, এগুলোর সাথে আরেকটা সম্পর্কিত বিষয় হচ্ছে সঞ্চয়, মূলধন, বিনিয়োগ। এই বৈশিষ্ট্যটাও তাদের দেখা যায় যে তাদের সঞ্চয়ের হারটা বেশি, মূলধন গঠনের হারটা বেশি এবং বিনিয়োগ প্রবণতাটাও বেশি। আরেকটা বৈশিষ্ট্য দেখা যায় উন্নত দেশে, সেটা হচ্ছে যে তারা এগ্রিকালচার আছে, देयर इज নো ডাউট অ্যাবাউট দ্যাট। এগ্রিকালচার ছাড়া তো কোনো দেশ চলে না। তাদের এগ্রিকালচারটা অনেক উন্নত, প্লাস তাদের ইকোনমিটা ডিপেন্ড করে ইন্ডাস্ট্রির উপর, শিল্প নির্ভর অর্থনীতি। ঠিক আছে, আচ্ছা এই তো গেল হচ্ছে তোমার উন্নত দেশের বৈশিষ্ট্য। কেউ কি বলতে পারবে যে অনুন্নত দেশের কি কি বৈশিষ্ট্য আছে? অনুন্নত দেশেরও এরকম কয়েকটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পিসিআইটা কম। অনুন্নত দেশে পিসিআইটা অনেক কম। আরেকটা বৈশিষ্ট্য দেখা যায় যে সেখানে যেহেতু পিসিআই কম, সেখানে জীবনযাত্রার মানটা অনেক কম। পিসিআই এর সাথে জীবনযাত্রার মান রিলেটেড, সুতরাং পিসিআই কম হতে জীবনযাত্রার মানটা কম। আবার ওখানে উন্নত বিশ্বে আমরা দেখেছি যে জীবনযাত্রার মানের সাথে সঞ্চয়, মূলধন, বিনিয়োগ এগুলো জড়িত। উন্নত দেশে এই সঞ্চয়, মূলধন, বিনিয়োগটাও অনেকটাই কম এবং এখানে কৃষিটা নির্ভর হচ্ছে অর্থনৈতিক কেন্দ্রিক, অর্থাৎ অর্থনীতিটা কৃষি কেন্দ্রিক। আজকে আমরা তৃতীয় আরেকটা দেশ সম্পর্কে জানবো, যেটা হচ্ছে উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল দেশের কিছু বৈশিষ্ট্য জানবো। এর মাঝামাঝি একটা, মানে খুব ভালো একটা দেশ, খারাপ একটা দেশ, মাঝামাঝি তো অবশ্যই দেশ আছে। এই মাঝামাঝি দেশটা সম্পর্কে আজকে আমরা জানবো যে উন্নয়নশীল দেশ। আমরা নিজেরাও উন্নয়নশীল দেশ হিসেবে গণ্য করি, তাই না? আচ্ছা, উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্যের আলোকে প্রথমে আমরা দেখি যে কি কি বৈশিষ্ট্যগুলো দেখা যায় উন্নয়নশীল। তো এখানে প্রথম বৈশিষ্ট্য বলা হচ্ছে যে অর্থনৈতিক বিষয়ে সচেতনতা। অর্থনৈতিক বিষয়ে সচেতনতা। অর্থনৈতিক বিষয়ে সচেতনতা মানে যে এই সব দেশগুলো তাদের ইকোনমি গ্র্যাজুয়ালি ডেভেলপ করছে, গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে, এই বিষয়ে তারা সচেতন। অর্থাৎ তাদের আনুষঙ্গিক যে অর্থনৈতিক কাজ, অর্থনৈতিক কাজ, সেই কাজের বিষয়ে তারা সচেতন। যেমন উদাহরণ হিসেবে বাংলাদেশের কথা বলো, যে বাংলাদেশের ইকোনমিক গ্রোথ বা ইকোনমিক ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে আনুষঙ্গিক এই অর্থনৈতিক সচেতনতার আলোকে। তুমি রাস্তাঘাটের কথা বলো, ব্যবসা বাণিজ্যের প্রসারের কথা বলো, মানুষের জীবনযাত্রা বা পিসিআই ইনক্রিজের ক্ষেত্রে এটা কিন্তু উন্নত হচ্ছে। তার মানে এই বিষয় ইকোনমিক সাবজেক্টটা নিয়ে দে আর কনসার্ন। তারপরে বলা হচ্ছে পরিকল্পিত উন্নয়ন। পরিকল্পিত উন্নয়ন, পরিকল্পিত উন্নয়ন মানে কি? যে আছে না যে উইদাউট প্ল্যানিং একটা ডেভেলপমেন্ট কাজ করে দিল,
পরে সেই ডেভেলপমেন্টের কাজটা খুব একটা বেশি ইফেক্টিভ হলো না, খুব একটা বেশি মানুষের কাজে লাগছে না, তখন এই সেই উন্নয়নটা অতটা ইফেক্টিভ হয় না। কিন্তু এখানে যদি পরিকল্পনা নিয়ে কাজ করা যায়, সেটা যে কোনো বিষয়ে ইকোনমিক রিলেটেড যে কোনো বিষয়ে যদি পরিকল্পনা মাফিক কাজটা করা যায়, তাহলে কিন্তু খুব সহজেই সেইটা দীর্ঘদিন মানুষের সেবা দিয়ে থাকে। যেমন ধরো যে কিছুদিন আগে পেপার পত্রিকায় দেখবা যে বেশ কয়েকটা সেতু ভেঙে ফেলে দেওয়া হচ্ছে, বিকজ তাদের প্ল্যানিংটা একটু রং ছিল, তাদের জায়গা চুজের ক্ষেত্রে একটু রং ছিল, এরকম বিভিন্ন কজ দেখে ভেঙে ফেলা হচ্ছে। ওগুলো কিন্তু খরচ করতে হয়েছে, শ্রম দিতে হয়েছে, মেধা দিতে হয়েছে, অনেক কিছু ইনভেস্ট করতে হয়েছে, তারপরে এসে দেখছে যে সেই কাজটা আর এখন আর অন্তত বেশি ইফেক্টিভ হচ্ছে না, তাও ইফেক্টিভ তো হচ্ছে না, ক্ষতি করছে। তার মানে এইটাকে বলা হয় যে পরিকল্পনা নিয়ে কাজ করলে সেটা হয়তো এখনো মানুষের উপকার করবে। ওকে, তারপরে বলা হচ্ছে তৃতীয় নম্বরে আসি, প্রাকৃতিক সম্পদ ও তাদের পরিকল্পনা। অর্থাৎ এই উন্নয়নশীল দেশগুলোতে ন্যাচারাল রিসোর্স আছে এবং সেই ন্যাচারাল রিসোর্স দিয়ে তারা কি প্ল্যানিং করছে সেটা স্পষ্ট থাকে। অনেক দেশে, যেমন অনুন্নত দেশে আমরা দেখেছি যে ন্যাচারাল রিসোর্সটা তারা প্রপার ইউজ করতে পারে না, দে হ্যাভ নো আইডিয়া, দে হ্যাভ নো নলেজ, দে হ্যাভ নো টেকনোলজি, দে হ্যাভ নো মানি। সুতরাং এই সব দেশগুলো চেষ্টা করে যে তাদের ন্যাচারাল রিসোর্সটা কিভাবে সুষ্ঠুভাবে অ্যাচিভ করা যায় এবং সেই অ্যাচিভ দিয়ে কিভাবে প্ল্যান মাফিক সেই ন্যাচারাল রিসোর্সটাকে প্রপার ইউজ করা যায়। বাংলাদেশের ক্ষেত্রে হয়তো এটা উদাহরণ দেওয়া একটু কঠিন, কারণ বাংলাদেশে এখনো যে ওইভাবে ওয়াইজলি কাজ হয় তা নয়। বলা হচ্ছে পরের প্রশ্ন, কৃষি নির্ভরতা হ্রাস। আস্তে আস্তে এই সব দেশ এগ্রিকালচার বেস ইকোনমি থেকে চেষ্টা করে ইন্ডাস্ট্রিয়াল বেস ইকোনমির দিকে যেতে। অর্থাৎ এক সময় সব দেশ বা এখন অসংখ্য দেশ এগ্রিকালচার বেজে আছে, কিন্তু দে আর ট্রাইং দেয়ার বেস্ট যে তারা এই নির্ভরশীলতা একটু কমাতে। তারা ইন্ডাস্ট্রি ফ্লারিশ করছে, তারা হচ্ছে অন্যান্য সেক্টরে উন্নত করছে, তার আলোকে তারা এই কৃষি নির্ভর যে অর্থনীতি সেটা চেষ্টা করছে যাতে বের হয়ে আসার পথ বের করতে। তারপরে বলা হচ্ছে যে দ্রুত শিল্পের বিকাশ। যেহেতু কৃষি নির্ভরতা কমাতে চাচ্ছে, সুতরাং স্বাভাবিকভাবে কৃষি নির্ভরতার বিকল্প কি? ইন্ডাস্ট্রি। দেয়ার ইজ নো অল্টারনেটিভ। কৃষি নির্ভরতার বিকল্প ইন্ডাস্ট্রি। হ্যাঁ, আরো কিছু থাকতে পারে, সেটা হচ্ছে পর্যটন বা অন্যান্য সেক্টর থাকতে পারে, কিন্তু ইন জেনারেল যে কৃষি সেক্টরের অল্টারনেটিভ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। সুতরাং ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বিকাশের মাধ্যমে কিছু কৃষি নির্ভরতা হ্রাস করা যায়, কারণ মানুষকে তো কাজ দিতে হবে, মানুষ কাজের জন্য কৃষি সেক্টরে যাবে, যেহেতু অনেক মানুষ কৃষি সেক্টরের সাথে ইনভলভ। যদি এই সেই নির্ভরশীলতা কমাতে চায়, তাহলে তাদের অল্টারনেটিভ জব অপরচুনিটি ক্রিয়েট করতে হবে, সেটা ইন্ডাস্ট্রি। সুতরাং তারাও চেষ্টা করে যে দ্রুত যাতে শিল্পের বিকাশটা হয়। এই দ্রুত শিল্পের বিকাশের জন্য আরেকটা বিষয় ক্রমোন্নয়নের সাথে জড়িত, সেটা হচ্ছে যে সঞ্চয়, মূলধন ও বিনিয়োগ। এটা হচ্ছে এই দ্রুত শিল্পায়নের সাথে জড়িত। যদি সঞ্চয়, মূলধন এবং বিনিয়োগটা বৃদ্ধি করা যায়, স্বাভাবিকভাবে এই সঞ্চয়, মূলধন বা বিনিয়োগ বৃদ্ধি করলে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বা এগ্রিকালচার সেক্টর, এগ্রিকালচার বেস ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ইনভেস্ট করবে। সুতরাং এইটা চেষ্টা করে যে এই সব দেশ যেতে সেভিংসটা হয়, ক্যাপিটাল ক্রিয়েট হয় এবং সেটা ইনভেস্ট করে। সেভিংস, ক্যাপিটাল এবং ইনভেস্ট, এটার সাথে কিন্তু সামগ্রিক একটা ডেভেলপমেন্ট জড়িত।
আরেকটা বিষয় এখানে কাজ করে, সেটা হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। অবকাঠামোগত উন্নয়ন করার চেষ্টা করে, সেটা যে কোনো অবকাঠামো, রাস্তাঘাট হতে পারে, সেতু হতে পারে, নেট ইন্টারনেট হতে পারে, ঠিক আছে, যোগাযোগ ব্যবস্থার যে কোনো উপায়, এই উপায়ের মাধ্যমে আসলে তারা চেষ্টা করে যে এইগুলো ডেভেলপ করতে। কারণ এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আদার সাইডেও কিন্তু উন্নয়নটা লক্ষ্য করা যায়, চোখে পড়ে। তো এই ছিল উন্নয়নশীল দেশের প্রথম পর্যায়ের কিছু বৈশিষ্ট্য। আসলে পৃথিবীর কোনো দেশই তো অনুন্নত থাকতে চায় না। এখন কিছু কিছু দেশ চেষ্টা করে দ্রুত, কিছু কিছু দেশ হয়তো চেষ্টা করছে কিন্তু পারছে না। এই যে চেষ্টা করছে সেগুলোকে বলা হয় উন্নয়নশীল দেশ। আসলে পৃথিবীর সব দেশই উন্নয়নশীল, যারা উন্নত না তারা উন্নয়নশীল দেশ। কারো উন্নয়নশীলের মাত্রাটা বেশি, কারো উন্নয়নশীলের মাত্রাটা কম। এভাবে দেখা যায় যে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে থেকে যারা ভালো কাজ করছে তারা অনেকটাই উন্নত দেশে পরিণত হচ্ছে। এখন বর্তমান বিশ্বে দেখা যায় যে সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, এরকম কিছু কিছু দেশ আছে যারা কিন্তু ভালো, তারা অনুন্নত দেশ ছিল বা উন্নয়নশীল দেশ ছিল, তখন কিন্তু এখন উন্নত দেশের দিকে চলে যাচ্ছে। তারা তাদের এগ্রিকালচার, তাদের ইন্ডাস্ট্রি, তাদের ইনোভেটিভ অ্যাক্টিভিটি গুলো উন্নত দেশের পর্যায়ে চলে যাচ্ছে। সুতরাং উন্নত দেশ হতে হলে যে প্ল্যান, প্রোগ্রাম বা অ্যাক্টিভিটি করা দরকার সেগুলো করার মাধ্যমে আমাদের দেশেও ক্রমান্বয়ে উন্নত দেশে পরিণত হবে সে আশা রেখে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাই।